জামাত সিদ্ধান্ত নিয়েছে আমাকে লাঞ্ছিত করবে। আমি জামাত শিবিরের নেতৃবৃন্দকে বলবো, আমি তো প্রায় একা একাই ঘুরি, আসেন দেখি বুকের পাটা, আমাকে লাঞ্ছিত করেন। আমাকে লাঞ্ছিত করার পর কতটুকু শান্তিতে থাকবেন সেটা একটু ভাইবেন। জামাতের মিটিং হয়েছে, যে রাশেদ খান আমাদের বিরুদ্ধে বলছে, আমরা তাকে লাঞ্ছিত করব। ববি হাজ্জাজ ওরফে বেবি জাহাজ, তার অবস্থা হতে পারে ডাক্তার মুরাদের মতো। ডাক্তার মুরাদ যেরকম প্রতিমন্ত্রী থাকা অবস্থায় নাকানি চুবানি খেয়েছিলেন, জনগণের ধাওয়া খেয়েছিলেন, এমনকি আওয়ামী লীগ তাকে রক্ষা করেনি কিংবা করতে পারেনি, শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। দেখেন, আমি সীমান্তে গিয়ে দেখেছি যে যারা বিজেপি তারা যে টহল দিবে তাদের সে রাস্তা নাই, এবং তাদের বেতন কাঠামো খুবই কম। তাদের অস্ত্র শস্ত্রগুলা আধুনিক না, আধুনিকায়ন করা হয় নাই। তাদের যে গাড়িগুলো দেওয়া হয় সেগুলো আধুনিকায়ন না, এবং পিলখানার মতো একটা হত্যাকাণ্ড দিয়ে তাদের কিন্তু অর্ধেক মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। এই বাহিনীকে এখনো গড়ে তোলা হয় নাই। পাকিস্তানের নাম নিলে নাকি দাবরাস করতে হয়। ভদ্রলোক আমার জিজ্ঞেস করতে ইচ্ছা করে, দুদিন আগে আমাদের একজন নাগরিক, বাংলাদেশের একজন নাগরিক অসুস্থ হয়ে পড়ে বিমানে। বিমান জরুরি অবতরণের জন্য মুম্বাইতে অনুমতি চায়। মুম্বাই থেকে বলা হয় কোন দেশ কোন ধর্ম। যখন শোনে বাংলাদেশ এবং মুসলমান, তারা অবতরণ করতে দেয়নি, পাকিস্তানে গিয়ে অবতরণ করতে। পাকিস্তানে ওনার জরুরি চিকিৎসায় পাকিস্তান ওনাকে বাঁচায়। ওই জচ্চরকে আমার প্রশ্ন করতে ইচ্ছা করে, এরপরে ভারতের নাম শুনলে আপনার কি দিয়ে দাঁত মাজতে ইচ্ছা করে? কিন্তু জোচ্চোরটা না এত আড়ালে আড়ালে থাকে যে জোচ্চোরটাকে তো পাওয়া মুশকিল। ওকে আপনি মিডিয়া টিডিয়ায় পাবেন না, সুতরাং জোচ্চোরকে ধরাও মুশকিল। গরু কুরবানি করা চলবে না, আর খাঁটি কুরবানি দিবেন, প্রকাশ্যে দিবেন না, কোনো আড়ালে দিবেন যেন কারো অসুবিধা না হয়, রক্ত ড্রেনে যেন না যায়, রক্ত গর্ত করে ওখানে ইয়ে করবেন, কোনো হাড় কোথাও ফেলবেন না। ভারত কখনোই বাংলাদেশের অস্তিত্বই মানতে চায় না। 1971 সালে ভারত চেয়েছিল পাকিস্তান ভেঙে যাক, পাকিস্তান দুর্বল হোক। পূর্ব পাকিস্তানের মানুষ চেয়েছিল বাংলাদেশ নামে একটি নতুন রাষ্ট্রের সৃষ্টি হোক। আমরা বাংলাদেশ চেয়েছিলাম, ভারত কিন্তু বাংলাদেশ চায়নি। ভারত চেয়েছিল পাকিস্তানের খণ্ডিত অংশ, এবং সেই খণ্ডিত অংশকে ভারতের করদ রাজ্যে পরিণত করে তারা শাসন করতে চেয়েছিল, কিন্তু সেটা কখনোই সেভাবে হয়ে ওঠে নাই। যদিও গত 16, 17, 18 বছর আওয়ামী লীগের আমলে করদ রাজ্য পরিচালন করে ফেলছিল, কিন্তু 24-এ এসে সেটা ভেস্তে গেছে। সুতরাং আপনারা যদি মনে করেন এই তরুণ প্রজন্ম পলিটিক্স বুঝে না, তাহলে পলিটিক্সটা আপনারাই বুঝেন না। এরা পলিটিক্স বুঝে না, এরা পলিটিক্স বানায়, এরা পলিটিক্স খায়, এরা পলিটিক্স নিয়েই চলে। সেজন্য এই সরকারকে তরুণ প্রজন্মকে আমলে নিতে হবে, এই তরুণ প্রজন্মের কর্মসংস্থানকে আমলে নিতে হবে, এই তরুণ প্রজন্ম যেন হতাশায় নিমজ্জিত না হয় সেই ব্যবস্থা করতে হবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি প্রেক্ষাপট নিয়ে, এবং বিশেষ করে বর্তমান যে ভাইরাল ইস্যুগুলো চলছে সেই ভাইরাল টপিকগুলো নিয়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে হাজির হয়েছি, যার শুরুর অংশগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওগুলো ঠিক কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলছে। এই জন্য দর্শক অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন, অবশ্যই ফায়দা হবে। দর্শক চলুন ভিডিওগুলো দেখে আসি। তবে তার আগে বলবো, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে ভিডিওর মূল বিস্তারিত আলোচনাগুলো দেখে আসি। ববি হাজ্জাজ ওরফে বেবি জাহাজ, তার অবস্থা হতে পারে ডাক্তার মুরাদের মতো। ডাক্তার মুরাদ যেরকম প্রতিমন্ত্রী থাকা অবস্থায় নাকানি চুবানি খেয়েছিলেন, জনগণের ধাওয়া খেয়েছিলেন, এমনকি আওয়ামী লীগ তাকে রক্ষা করেনি কিংবা করতে পারেনি, শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। আমি বেবি জাহাজের পরিণতি সে ডাক্তার মুরাদের মতো লক্ষ্য করছি। বেবি জাহাজ অবশ্য আমার বন্ধু, শ্রদ্ধেয় বড় ভাই, একসময় একসাথে টকশো করতাম এবং আমার বক্তব্য তিনি খুব পছন্দ করতেন। বেশ কয়েকটা টকশো করেছি একসাথে। এখন তিনি প্রতিমন্ত্রী, কিন্তু প্রতিমন্ত্রী হওয়ার পরেই তার রূপ পাল্টে গেছে। ক্ষমতা মানুষকে অন্ধ করে দেয়, যে বেবি জাহাজ অন্ধ হয়ে গেছেন। যে দর্শক, বেবি জাহাজ ব্যক্তিগতভাবে বিতর্কিত, তার কোনো ক্যারেক্টার নেই। তার বাবা একজন বিতর্কিত ব্যবসায়ী, তার আয়ের উৎস, এত টাকা কিভাবে পেলেন, এগুলো নিয়ে প্রচুর বিতর্ক আছে, আমরা সেদিকে যাচ্ছি না। এবং তিনি যে নীতি নৈতিকতা বিবর্জিত একজন ব্যক্তি, তার প্রমাণ হচ্ছে তিনি তার দলকে বিসর্জন দিয়ে, তার দলকে টার্মিনেট করে, এলিমিনেট করে তিনি এখন বিএনপি নেতা সেজেছেন। এবং তিনি কিন্তু নির্বাচনে মূলত পরাজিত হয়েছিলেন। আল্লামা মামুনুল হক জিতেছিলেন, কিন্তু টাকার জোরে, টাকা পয়সা দিয়ে প্রশাসনকে ম্যানেজ করে তিনি শেষ পর্যন্ত বিজয়ী হয়েছেন। কিন্তু নির্বাচনের দিন খবর ছিল যে আল্লামা মামুনুল হক জিতে গেছেন। এরকম দুই নম্বরই করে যারা জিতে,
তার সরকারের জন্য কল্যাণকর হওয়ার কথা না। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে পুরো বিএনপি সরকার তারেক সরকারের জন্য এই বেবি জাহাজ ওরফে ববি হাজ্জাজ তিনি গলার কাটা হয়ে দাঁড়াচ্ছেন। আমার কাছে ভিতরে একটা তথ্য আছে যে বিএনপির শীর্ষ পর্যায়ে টের পেয়েছে যে এই বেবি জাহাজকে কেন্দ্র করে পুরো বিএনপি সরকার বেকায়দায় পড়তে পারে, কারণ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে অবমাননাকর বক্তব্য দিয়েছেন। আর ঢাকা বিশ্ববিদ্যালয় যদি জেগে উঠে তাহলে তিনি তো জয় বাংলা হবেনি, পুরো সরকার সহ জয় বাংলা হয়ে যেতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্ষোভ সামাল দেওয়ার সক্ষমতা তারেক সরকারের নাই। এমনকি তারেক সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্ষোভ সামাল দিয়ে বেবি জাহাজকে রক্ষা করতে যাবেন, এত বেকায়দায় তারেক সরকার করেনি। তো দর্শক, এই জায়গায় বেবি জাহাজ বক্তব্য দিয়েছেন। তিনি প্রথমে কিন্তু অলরেডি ডিমোশন হয়েছে তার। তিনি প্রথমে শিক্ষা কয়েকটা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন, এরপরে তাকে ডিমোট করে দেওয়া হয়েছে, তার দায়িত্ব কমিয়ে দেওয়া হয়েছে। এখন জাস্ট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এই বিতর্কিত নেতা। নির্বাচনে পরাজিত হয়েও গায়ের জোরে টাকার জোরে যিনি জিতেছেন সেই বেবি জাহাজ, এবং তিনি পরিবার সহ কারাপ্টেড। তার স্ত্রীকে স্বামী কোটায় বিসিবিতে পরিচালক হিসেবে ঢুকিয়েছেন। এর মানে লুটেপুটে খাওয়া, ক্ষমতায় এসেছে, মন্ত্রিত্ব পেয়েছে, দল বিলুপ্ত করে যেভাবে হোক লুটেপুটে খেতে হবে, প্রতিযোগিতা লিপ্ত হয়েছে। এই জন্যে মাথা খারাপ হয়ে গেছে, র্যাকলেস হয়ে গিয়েছে। এই বেবি জাহাজ বলেছেন যে আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলি কোচিং সেন্টার। আপনি চিন্তা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং নিয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা গবেষণার মান নিয়ে রিলেটিভ আলোচনা রয়েছে ইন কম্পেয়ার উইথ আদার রেপুটেড ইউনিভার্সিটিস অফ দিস ওয়ার্ল্ড, বাট বাংলাদেশের পার্সপেক্টিভে ঢাকা বিশ্ববিদ্যালয় ইজ দি বেস্ট। এতে তো কোনো সন্দেহ নাই। সর্বোচ্চ মেধাবী শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। বাংলাদেশটা জন্ম দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এখন গবেষণা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক তাৎপর্য এক করে ফেলছি না আমি, বাট গবেষণার কথাও যদি বলি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এখন পর্যন্ত যে কয়জন বিজ্ঞানী বের হয়েছে, যতটা গবেষণা হয়েছে, গবেষণার যে মান, তার ধারে কাছেও বাংলাদেশে কোনো বিশ্ববিদ্যালয় যেতে পারেনি, এমনকি বুয়েটও যেতে পারেনি। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর অবস্থা খারাপ হওয়া সত্ত্বেও বাংলাদেশের মধ্যে ফার্স্ট। তো সেটাকে কোচিং সেন্টার বলে। আর কোচিং সেন্টার বলা এটার সাথে তো কোনো তুলনায় নেই। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমালোচনা করতে পারেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমালোচনা উঠে নাই। এটা আমরাও তো করি, যে বিএনপি ঢাকা বিশ্ববিদ্যালয়কে দলীয়করণ করে ধ্বংস করে ফেলছে। আওয়ামী লীগ আমলে পড়াশোনার মান ধ্বংস হয়েছে, শিক্ষার্থীদের নিরাপদ আবাসন ছিল না, যার ফলে তাদের জীবন বিপন্ন ছিল, তারা ঠিকভাবে পড়াশোনা করতে পারেনি। অনেক সমালোচনা আছে, আমরা করি, ঠিক আছে করেন, কিন্তু কোচিং সেন্টারের সাথে তুলনা করার মতো তো কোনো উপাদান নাই। কোচিং সেন্টার একটা আবদ্ধ জায়গা হয়, নির্দিষ্ট কিছু ক্লাস হয়, কিছু মুখস্থ করানো হয়। এখন কোচিং সেন্টারে ঢাকা বিশ্ববিদ্যালয় এটা কিভাবে মিলে? কোচিং সেন্টারে জোর করে, মানে কোচিং সেন্টারের সাথে তুলনা করা যায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোকে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় না। সমালোচনা করেন নর্থ সাউথ ব্র্যাক বিশ্ববিদ্যালয় যা গবেষণা করে, ঢাকা বিশ্ববিদ্যালয় তার কানাকড়িও করে না। প্রথম কথা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমালোচনা পর্যন্ত সীমাবদ্ধ থাকলে একটা কথা ছিল, কিন্তু নর্থ সাউথ ব্র্যাক বিশ্ববিদ্যালয়কে তার উপরে উঠিয়ে দিয়েছেন। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটা ডিসিপ্লিন বা কয়েকটা ডিপার্টমেন্ট মিলে যে একটা অনুষদ, ছোট একটা অনুষদের যে অ্যাচিভমেন্ট বা যে মান, যে গবেষণা, ওরকম কয়েক হাজার নর্থ সাউথ ভর্তা করলেও ওটা হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বারান্দা দিয়ে হাঁটলে এখন পর্যন্ত যে একাডেমিক জ্ঞান অর্জন হয় বা গবেষণার যে পরিবেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে, যে ইকোসিস্টেম আছে, ওরকম নর্থ সাউথ 100 ভর্তা করলেও সেটা হবে না। এখন এই বেবি জাহাজ তিনি নর্থ সাউথে চাকরি করেছেন, যার ফলে তিনি নর্থ সাউথের গুণগান গাচ্ছেন। এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক বলেছে, নর্থ সাউথ বা এই ব্র্যাক এগুলো এখন পর্যন্ত পরিপূর্ণ বিশ্ববিদ্যালয় হয়ে ওঠেনি, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো গড়ে ওঠেনি এবং গবেষণার ইকোসিস্টেমও গড়ে ওঠেনি। তো এখন তিনি এই ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দিয়েছেন, কিন্তু তার চাইতে বড় বিষয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা রাজনৈতিক দিক আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কতটুকু গবেষণায় সফল বা ব্যর্থ, তার চাইতে বড় বিষয় বাংলাদেশটা চালায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাম নাই। আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক, বিএনপি ক্ষমতায় থাকুক, আর জামাত আসুক, এখানে সব কিছুর পেছনে ঢাকা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের অধিকাংশ সচিব, ডিসি, এসপি, রাজনীতিবিদ, মন্ত্রী সব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। অতএব এই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দানকারী প্রত্যেকটা গণতন্ত্র আন্দোলনের সূতিকাগার এই ঢাকা বিশ্ববিদ্যালয়। সর্বশেষ 24-এর গণঅভ্যুত্থান বা বিপ্লবের সূতিকাগার এই ঢাকা বিশ্ববিদ্যালয়।
তো এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে ছোট করে এবং কটাক্ষ করে কেউ টিকতে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রচন্ড ক্ষুব্ধ হয়েছে, মানববন্ধনের ঘোষণা দিয়েছে। আমি বিশ্বাস করি ডাকসু সহ সবাই প্রতিবাদ করবে। এটা বিএনপির উচ্চ পর্যায়ে এটা চলে গিয়েছে যে না, এই বেবি জাহাজ ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে কটূক্তি করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফুঁসে উঠেছে, শিক্ষকরা ফুঁসে উঠছে, এমনকি তীব্র প্রতিবাদের প্রস্তুতি নিচ্ছে। এখন ছাত্র দলের তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ক্যাপাসিটি নেই যে বিএনপির মন্ত্রীকে রক্ষা করতে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই বেবি জাহাজ বিরোধী আন্দোলন সামাল দিবে অথবা সেটা দমন করবে। অতএব বেবি জাহাজকে নিয়ে বিএনপি সরকার বেকায়দায় পড়তে যাচ্ছে, অবস্থা বেগতিক হওয়ার আলামত সরকারের কাছে গোয়েন্দা তথ্য পৌঁছে গিয়েছে। সাথে সাথে প্রধানমন্ত্রী দপ্তর থেকে বেবি জাহাজকে বলা হয়েছে, বেবি জাহাজ তুমি ক্ষমা চাও। তারপরে বেবি জাহাজ অলরেডি পিছু হটছেন, তিনি ফেসবুকে অলরেডি ক্ষমা চেয়েছেন। তিনি বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক আলোচনা ও বক্তব্যের ভুল উপস্থাপন প্রসঙ্গে মানে ভুল বোঝানো হয়েছে, আমি এটা বোঝাতে চাইনি, আমি পরিষ্কার করছি। তারপরও আমি দুঃখিত, যে কেউ কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমা করবেন, এইসব নানান কথাবার্তা তিনি বলেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য তুলে ধরে কিছু বলেছেন। তা কোনো বিতর্ক ভুল বোঝাবুঝি থাকবে না আশা করি। যারা মর্মাহত হয়েছেন, অসন্তুষ্ট হয়েছেন, শুভাকাঙ্ক্ষী মনে, সেজন্য বক্তব্যটি আমি সম্পূর্ণভাবে প্রত্যাহার করে নিচ্ছি। তিনি বক্তব্য প্রত্যাহার করে নিয়েছেন, কিন্তু তাতেও কি তিনি রক্ষা পাবেন? তবে এখন হয়তোবা তাকে তবে এই টাইপের লোক সামনে উল্টাপাল্টা অনেক কথা বলবে এবং ডাক্তার মুরাদের মতো অবস্থা হবে। তবে আগে ভাগে ক্ষমা চেয়েছেন, বক্তব্য প্রত্যাহার করেছেন, কিন্তু তার মন্ত্রিত্ব সামনে হয়তোবা থাকবে না। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি কোনোদিন স্বাভাবিকভাবে ঢুকতে পারবে না। এখন শিক্ষা মন্ত্রণালয় বা প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় দায়িত্ব পালন করবেন, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি অবাঞ্ছিত থাকবেন, এটা কি হয়? এই জন্য অটোমেটিক্যালি তারেক রহমান তাকে এক পর্যায়ে সরিয়ে দেবে। আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চাই, যেটি এই ঈদের ছুটিতে একটা ঘটনা ঘটেছে। আপনারা হয়তো অনেকেই এ ব্যাপারে লক্ষ্য করেছেন। বিষয়টা হচ্ছে শামসুজ্জামান দুদু। চিনলেন না তো? শামসুজ্জামান দুদুকে তো আপনারা চেনেন নাই। ওই যে মুতকাণ্ডের দুদু ভাই আর কি, শামসুজ্জামান দুদু ভাই, অর্থাৎ যিনি মুতে সমগ্র বাংলাদেশ ভাসিয়ে দিতে চেয়েছিলেন, তার বিষয়ে একটি কথা বলবো। তার আগে আরও একটি কথা বলে নেওয়া দরকার, সেটা হচ্ছে গতকাল যে ঈদুল আজহা উদযাপিত হয়েছে বাংলাদেশে, এই উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি বিভিন্ন জনমানুষের সাথে, সুবিধাবঞ্চিত মানুষের সাথে এবং বিভিন্ন পর্যায়ে যারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তাদের সাথে তিনি বসে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন, কথা বলেছেন। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, যাদের কারণে প্রধানমন্ত্রী আজকে প্রধানমন্ত্রী হতে পেরেছেন, তিনি লন্ডন থেকে বাংলাদেশে আসতে পেরেছেন, নির্বাচন করতে পেরেছেন, বাংলাদেশ পরিচালনা করার সুযোগ পেয়েছেন, সেই শহীদদের পরিবারের কারোর সাথে তিনি বসার সুযোগ পান নাই। এরকমই হয়, যারা তাদের জীবন দিয়ে আর একজনের জন্য জায়গা করে দেন, সুযোগ করে দেন, অপরচুনিটি এনে দেন, যুগে যুগে ইতিহাসে এটাই প্রমাণ করে যে তারা তাদেরকে বেমালুম ভুলে যায়, প্রকারান্তরে কোনো কোনো ক্ষেত্রে তাদের সাথে বেইমানিও করে, বিশ্বাসঘাতকতাও করে। প্রধানমন্ত্রীর এই কাজটি করা মোটেই উচিত হয়েছে বলে বিশ্লেষক মহল মনে করছে না, কারণ তার হাজারো কর্মব্যস্ততার ভিতরেও অন্তত কালকের দিনে যারা তাদের সন্তানদেরকে হারিয়েছে, যারা তাদের বুকের রক্ত দিয়ে এই দেশটাকে স্বাধীন করে গেল দ্বিতীয়বারের মতো, তাদের পরিবারের সাথে একটু সময় যদি প্রধানমন্ত্রী দিতেন, এটি তার রাজনৈতিক বিচক্ষণতার পরিচয়ে হতো বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে। যাই হোক, প্রধানমন্ত্রী সেটি করেন নাই, হয়তো পরের বার তিনি করবেন। এখন ওই দুদু ভাইয়ের ওই কথায় আমরা ফিরে যাই। দুদু ভাই গত কয়েকদিন আগে এই ঈদের ছুটি হবার পরে জামাতের কর্নেল আব্দুল বাতেন, যিনি বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে তাকে পরাজিত করে তিনি সেখানে এমপি হয়েছেন, সেই কর্নেল আব্দুল বাতেনের সাথে আমাদের ওই মুতকাণ্ডের দুদু ভাই তিনি একটা টক শোতে গিয়েছিলেন। টক শোতে গিয়ে সেখানে টক শোর বিষয় নির্ধারিত ছিল বাংলাদেশের বর্তমান দুর্নীতি, সুশাসন এবং এই যে সীমাহীন খুন, ধর্ষণ, এইগুলো সম্পর্কে কিভাবে এখান থেকে একটা রেমিডিয়েশন পাওয়া যায়, কিভাবে এখান থেকে ফিরে আসা যায়, এই বিষয়ে একটা আলোচনা ছিল। যথারীতি দুইজন আলোচনা করছিল।
আলোচনার এক পর্যায়ে আসলে এই বিষয়ে আলোচনা করতে গেলে বিএনপিকে অনেকটাই বিব্রতকর অবস্থার ভিতরে পড়তে হয়। কারণ বিএনপি এইটা থেকে এখনো পর্যন্ত বের হতে পারে নাই তো বটেই, বরং উপরন্তু আরো অনেক বেশি যেন এই বিষয়গুলো, এই দুর্নীতি, চাঁদাবাজি, সুশাসনের অভাব, তারপরে ধর্ষণের মতো বিষয়গুলোও বিএনপিকে যেন আষ্টে পৃষ্ঠে একেবারে বেঁধে ফেলেছে। যার কারণে যখনই তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, এখন তো জামাত ইসলাম এনসিপি, এই বিষয়গুলো যখন অ্যাড্রেস করতে যায়, এই বিষয়গুলো যখন তারা তুলে ধরতে যায়, এই যুক্তিগুলো যখন তারা তুলে ধরে, তখন তো আসলে বিএনপির এখানে আর কিচ্ছু বলার থাকে না। তাদের ওইখানে নীরব আত্মসমর্পণ করা ছাড়া কোনো গতান্তর থাকে না, কারণ এটি তো অহরহ চোখের সামনে ঘটছে। আর ঠিক বিএনপি এই মক্ষম সময়টাতেই অন্য একটা ইস্যুকে নিয়ে এসে এই বিষয়টাকে ধামাচাপা দিতেছে। সেটা কি? ৭১ ইস্যুকে মুহূর্তের ভিতরে ওইখানে ৭১ ইস্যু সামনে নিয়ে আসে। জামাত হলে তাকে তখন ৭১-এর পরাজিত শক্তি এইগুলো বলে ঘায়েল করতে চায়, এনসিপি হলেও ৭১-এর পরাজিত শক্তির সাথে তারা আতাত করেছে এইগুলো বলে ঘায়েল করতে চায়। রাজনৈতিক কৌশলটা কি হয়েছে দেখেছেন? আপনি ধর্ষণ করেন, খুন করেন, চাঁদাবাজি করেন, দুর্নীতি করেন, লুটপাট করেন, কোনো অসুবিধা নেই, যেন সমস্ত অসুবিধা ৭১-এর পক্ষে থাকলেই এগুলো সব জায়েজ। আচ্ছা, ৭১-এর পক্ষে এই মুহূর্তে কে নাই বাংলাদেশে বলেন তো? বরং যারা এই ৭১-এর চেতনা বলে তাদের মুখে ফেনা তুলে ফেলে, গলা ফাটিয়ে ফেলে, এই লোকগুলো মূলত এরা ভারতের দালাল। ভারতের দালাল ছাড়া এরা কিচ্ছু নয়। নাম্বার 1 হচ্ছে ভারতের দালাল, নাম্বার 2 হচ্ছে স্রেফ দুর্নীতিবাজ এবং চাঁদাবাজ। এখন তাদের এই ভারতের দালালিগিরি, দুর্নীতি এবং চাঁদাবাজি, এই কয়েকটা জিনিস ঢাকতে গিয়ে তারা ওইখানে চলে যায়, ৭১ ইস্যুতে চলে যায়, অন্যজনকে বেকায়দায় ফেলার চেষ্টা করে। চোরের মার বড় গলা, একটা কথা আছে না? এইসব কথা ফুলঝুরি দিয়ে টকশো হয় না। না, আমি আপনি কি বলতে চান? এই চুপ করেন। একাত্তরের কথা আনলেন কেন বস না। সেখানে? আমি ৭১ মিথ্যা না, কিছু নাই। এই ৭১ মিথ্যা না, তোর মিথ্যা না। ৭১-এর উপরে এই দেশ, ৭১ কে মানলে? যারা ৭১ মানে না আমার কি তারা সারা পাকিস্তানের দালাল। আপনার কাছে ৭১ শুনবো। আমি ৭১ 100 বার, 1000 বার, লক্ষ বার শুনতাম। চলছে জাতিসংঘে প্রতারণা করতে আসছেন। প্রতারণা আমার আমি ৭১ ভালো লাগে না, হ্যাঁ, মুক্তিযুদ্ধ ভালো লাগে না, পাকিস্তান ভালো লাগে, আবার কি ৭১ ভালো হবে না? পাকিস্তান তো ভালো। ফাজিল মানুষ। পাকিস্তান কি আমি করতে? প্রশ্নের মধ্যে থাকি। পাকিস্তান আমাদের মেয়েকে আপনারা কি ভালো ভালো? আপনারা যদি আমরা পাকিস্তান আমাদের আমি অনুরোধ করছি, বাকের মধ্যে অনুরোধ করছি। পাকিস্তানিদের সঙ্গে আমি এখানে বসতে হবে। এটা না। আমরা প্রশ্নটাতে থাকি। কথা হলো দেশের ফাজিলের বাচ্চা। আমরা বলছি ৭১ সালে ৭১ আসছে কিভাবে? ৭১ কে ৭১ আসছে কিভাবে এখানে? কে ৭১ আরে তা যতদিন বাংলাদেশ থাকবে ৭১ থাকবে। ৭১ নিয়ে আসবেন। বড় রাজনীতিবিদ হয়ে গেছে। আরে সবার বড় রাজনীতি। আমি ৭১ না দে ৭১ সালে আমার ডিফেন্ড করতে আপনারা তো হবে। ভারতের দালাল। ভারতের দালাল। আমরা প্রশ্নটাতে থাকি। বাংলায় অনুরোধ করছি। খবরদার চুপ করে এটা। তো কর্নেল আব্দুল বাতেন, সে তো কর্নেল মানুষ ছিলেন, তিনি তো আর ৭১-এর বিপক্ষে নন, তিনি মুক্তিযুদ্ধের পক্ষের একজন মানুষ, তিনি সেনাবাহিনীর গর্বিত একজন সদস্য। তাকে যখন ওই কথা বলেছে, তখন কর্নেল আব্দুল বাতেন দুদুকে একেবারে টুটি চেপে ধরেছে, মুহূর্তের ভিতরে এমন টুটি চেপে ধরেছে যে আপনি আলোচনা চলছে একটা বিষয়ে, এখানে আপনি কেন ৭১ টানলেন? ৭১ এখানে কি হবে? ৭১ দিয়ে আপনি কি বোঝাতে চাচ্ছেন? আপনি একটা বিষয়কে কোথায় কোথায় ৭১ টেনে আনেন। বাংলাদেশে কে এই মুহূর্তে ৭১-এর বিপক্ষে? আপনি ৭১-এর পক্ষ বিপক্ষ এই বিভাজন টেনে 17 বছর শেখ হাসিনা দেশটাকে গোলামীর রাজ্যে পরিণত করেছিল, ভারতের কাছে দেশটাকে বিক্রি করে দিয়েছিল। আপনি এখন সেই বিষয়গুলো সামনে আনছেন, মানুষের বর্তমান সমস্যার সমাধান করতে না পেরে বর্তমানের হাজারো সমস্যা জিয়ে রেখে আপনি ৭১-কে সামনে নিয়ে আসছেন। এখানে কি ৭১ প্রাসঙ্গিক ছিল? দুদুভাই তো কর্নেল আব্দুল বাতেনের এই যুক্তির কাছে এখানেও তিনি হেরে গেলেন। হেরে যেয়ে তিনি তো রীতিমতো এবার মুতে দিলেন, একেবারে মুতে ভাষায় দিলেন। কিভাবে ভাসালেন? মুহূর্তের ভিতরে সে তার রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে, কন্ট্রোল না করতে পেরে আব্দুল বাতেনের উপরে তিনি খেপে গেলেন এবং সেখানে রীতিমতো গালিগালাজ পর্যন্ত করলেন, সালা, এরকম, মানে ভারতে, পুরো ভারতীয়, একেবারে ভারতীয় ভাষায় তিনি সালা, সালা কোন দেশের লোকে বলে? ওই ভারতের লোক বলে।
দুদু ভাইয়ের যদি শিকড় অনুসন্ধান করতে যাওয়া যায়, তার ভাষাতেই বলে দিচ্ছে সে ওই পারের লোক, সে এই পারের লোক নয়, সে বাংলাদেশের লোক নয়। সালা, এটা কোন শব্দ, কোন দেশের ভাষা? ওই দেশের ভাষা, ওই দেশের লোক সালা বলে। তখন সে কর্নেল আব্দুল বাতেনকে এইভাবে সালা 71, সালা পাকিস্তানের দালাল, এইভাবে পুরা ভারতীয় ভাষায়। পরে কর্নেল আব্দুল বাতেনকে তিনি আরো মারমুখী আচরণ যখন করলেন, বাতেন সাহেবও তো ছেড়ে দেওয়া লোক নয়, বাতেন সাহেবও তো ছেড়ে দেওয়া লোক নন। তিনি বলেন মুখ সামলিয়ে কথা বলবেন, আঙ্গুল নিচু করে কথা বলবেন। তার মানে দুদু যে সরকারি দলের কেউ, হোমরা চোমরা, এর কোনো পাত্তাই দেন নাই। দুদুকে তিনি একেবারে টুটি চেপে ধরে তাকে মুতিয়ে ছেড়েছেন ওখানে। এখন আমরা একটু বলি আসেন, এই যে দুদু আসলে কি মুক্তিযুদ্ধের কেউ? না, এই দুদু কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি নয়। এই দুদু মুক্তিযুদ্ধ করেন নাই, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন নাই। মুক্তিযুদ্ধের সময় তার বয়স 16 বছর এবং তিনি ওই সময় কমিউনিস্ট পার্টি করতেন। সেই পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টির ওই সময় নাম ছিল জাতীয় ছাত্র দল। এরপরে তিনি স্বাধীনতার প্রায় 8 বছর পরে 1979 সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, এই দলে যোগদান করেন। ছাত্র দলে 1979 সালে ছাত্র দল প্রতিষ্ঠা হবার পরে, আগে কি ছিল? আগে সে কিন্তু কমিউনিস্ট পার্টি করত এবং তারা পূর্ব পাকিস্তানের রাজনীতিকে টিকিয়ে রাখার জন্য, ওই রাষ্ট্রের অখণ্ডতা চাওয়ার জন্য তারা ওই সময় মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। এমনকি এই পশ্চিম পাকিস্তান কমিউনিস্ট পার্টি, অর্থাৎ এই জাতীয় ছাত্র দল যেটা দুদুভাই করতেন, এরা যে শুধু মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তাই নয়, স্বাধীনতার পরে, দেশ স্বাধীন হবার পরে এই দুদু ভাইয়ের দল, অর্থাৎ দুদু ভাইয়েরা, তারা জুলফিকার আলী ভুট্টোর কাছে ওই সময় চিঠি লিখে অস্ত্র চেয়েছিল আবার বাংলাদেশ এবং পাকিস্তানকে এক করার জন্য। এই সেই দুদু। আরো মজার ব্যাপার হচ্ছে, এই দুদু 1991 সালে যখন বিএনপির সাথে জামাতের জোট ছিল, তখন কিন্তু তিনি এই মুক্তিযুদ্ধ কার্ড খেলেন নাই, 71 কার্ড খেলেন নাই। কারণ কি? কারণ তখন তিনি ওই দলের এমপি ছিলেন। 2001 সালে জামাত বিএনপি জোট হবার পরেও দুদু ভাই কোনোদিন এই কার্ড খেলেন নাই। কারণ কি? তখনও বিএনপি জামাত জোট ছিল এবং তিনি ওই দলের এমপি ছিলেন। হঠাৎ করে 17 বছর পাঁচুটি খাওয়ার পরে, কানছুটি খাওয়ার পরে এখন বিএনপি ক্ষমতায় এসেছে, আর বিএনপি আর দুদুভাই তো তার পদবি, তার এমপি তো কোনো কিছুই পান নাই, সব কিছু হারিয়েছেন, তার কোনো অর্জন নাই। তিনি এখন ব্যর্থ মনোরথ নিয়ে বিএনপির ভাঙা কলস বাজাতে গিয়ে তিনি এখন এইবার এই সময়ে এসে, যেহেতু তার দল তাকে মূল্যায়ন করে নাই, তিনি এমপি হতে পারেন নাই, তিনি মন্ত্রী পরিষদে জায়গা পান নাই টেকনোক্রেট কোটায়, এখন তিনি 71 কার্ড খেলছেন মূলত নিজের কিছু সস্তা ফাঁপা জনপ্রিয়তা দেখানোর জন্য, জনপ্রিয়তা পাবার জন্য। জনগণ কি মুতকাণ্ডের দুদু ভাইয়ের এই সস্তা জনপ্রিয়তার ফাঁপা বলিতে বিভ্রান্ত হবে? প্রিয় ভাই ও বোনেরা, মন্তব্যের ঘরে জানাবেন আপনাদের মতামত। এতক্ষণে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিও দেখেছেন, ভিডিওর বিষয়ে আপনার যে কোনো মতামত থেকে থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক, আবার বলছি, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকেই আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।